আচ্ছা, আমরা যখন টাকা বিনিয়োগ করি তখন কি সত্যি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিই, নাকি পুরোটাই লাভ হবে কি হবে না, ভয় এসব মিলিয়ে মিশিয়ে? এটা একটা দারুণ প্রশ্ন। কারণ শোনা যায় তো ওয়াল স্ট্রিটের বড় বড় মাথাও নাকি বাজারের এই ওঠানামায় ধরাশায়ী হন। তাহলে সাধারণ মানুষের কি হবে? তাদের পক্ষে কি আদৌ সম্ভব এই খেলায় জেতা? এই প্রশ্নগুলো নিয়েই তো কত আলোচনা, কত লেখালেখি। আর এরই উত্তরে বার্টন জি ম্যালকিয়েল একটা অসাধারণ বই লিখেছিলেন, আর র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট। বলতে পারেন বইটা বেরোনোর পর বিনিয়োগ নিয়ে অনেকের ধারণাই বেশ পাল্টে যায়। হ্যাঁ, বইটা আমিও দেখেছি। মূল কথাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। উনি বলছেন যে বাজারে সবকিছু না বুঝে ওর ভবিষ্যৎ না জেনেও সফল হওয়া যায়, তাই না? একদম। শুধু কয়েকটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি নিয়ম মানতে হবে। যেমন ধরুন, বাজারের নিয়মগুলো একটু জানা, নিজের সিদ্ধান্তে ডিসিপ্লিন রাখা, আর সবচেয়ে বড় কথা খরচ কমানো। শুধু টাকা কামানোর ট্রিক্স নয় তাহলে? না, মোটেই না। এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা মাইন্ডসেট, একটা অ্যাপ্রোচ আর কি। লং টার্মে সফল হওয়ার একটা গাইডলাইন। আচ্ছা, তাহলে আজকে আমরা এই বইটা নিয়েই একটু গভীরভাবে কথা বলবো, তাই তো? এর থেকে জরুরি শিক্ষাগুলো কি কি সেগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের লক্ষ্য সেটাই। কিভাবে এই যে এত গুজব, এত লাভের হাতছানি, এগুলোর মধ্যে বিভ্রান্ত না হয়ে নিজের মতো করে একটা স্টেডি, সাকসেসফুল ইনভেস্টমেন্ট জার্নি চালানো যায়, সেটাই দেখা। দারুণ। তাহলে শুরু করা যাক। বইয়ের একদম শুরুতেই একটা খুব মৌলিক আইডিয়া আছে। শেয়ার কেনা মানে তো শুধু একটা কাগজ কেনা নয়, তাই না? ঠিক। শেয়ার কেনা মানে আসলে একটা কোম্পানির ভবিষ্যতের কিছুটা মালিকানা কেনা। কিন্তু মুশকিল হলো সেই ভবিষ্যতের দামটা ঠিক কিভাবে বোঝা যাবে। সেটাই তো। কিভাবে ঠিক হয় দাম? দেখুন, থিওরিটিক্যালি একটা শেয়ারের যেটাকে বলে আসল বা ইন্ট্রিনসিক ভ্যালু, সেটা ডিপেন্ড করে কোম্পানি ভবিষ্যতে কেমন আয় করবে তার উপর। সেই আয়টাকে আজকের দিনের হিসাবে কনভার্ট করতে হয়, ডিসকাউন্ট করতে হয়। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো যাকে বলে আর কি। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, বাজারে যে দামে শেয়ার কেনা বেচা হচ্ছে, মার্কেট প্রাইস, সেটা প্রায়ই এই আসল ভ্যালু থেকে অনেক দূরে থাকে। কেন এরকম কেন হয়? কারণ নানা রকম গুজব, মানুষের ভয়, লোভ, আশা, নিরাশা, কত কি। ধরুন, একটা খবর বেরোলো, বা হয়তো সবাই ভাবছে এই সেক্টরটা খুব চলবে, ব্যাস দাম হু হু করে বাড়তে বা কমতে শুরু করলো। তার শেয়ারের দাম সবসময় কোম্পানির আসল অবস্থাটা দেখায় না? না, অন্তত শর্ট টার্মে তো একেবারেই না। ম্যালকিয়েল বলছেন, এই যে দামের ওঠানামা, এর পেছনে দৌড়ানোটা আসলে ঠিক কাজের কথা নয়। বরং দেখা উচিত কোম্পানির ভেতরের খবর, ব্যবসাটা কেমন, লাভ করছে কিনা, দেনা কত, বাজারে এর জিনিসের চাহিদা থাকবে তো। বুঝেছি। দামের চেয়ে কোম্পানির ভেতটা দেখা বেশি জরুরি। অবশ্যই। এই ভিতটা না বুঝে শুধু দাম বাড়ছে দেখে ঝাঁপ দেওয়াটা খুব ঝুঁকির। এটাই তাহলে প্রথম শিক্ষা। দাম নয়, কোম্পানির আসল মূল্য বোঝার চেষ্টা করা। কিন্তু মানুষ এটা ভুলে যায় কেন? প্রায় তো দেখি কোনো যুক্তি ছাড়াই জিনিসের দাম বাড়ছে তো বাড়ছেই। ওই যে ভিড়ের পাগলামির কথা বলছিলেন, টিউলিপ ফুলের গল্পটা যেমন। হ্যাঁ, টিউলিপ ম্যানিয়া, সেটা তো ক্লাসিক। 17 শতকে হল্যান্ডে নাকি একটা সাধারণ টিউলিপ বাল্বের দাম একটা বাড়ির সমান হয়ে গিয়েছিল। ভাবা যায়? অবিশ্বাস্য শোনালেও এরকম ঘটনা কিন্তু ইতিহাসে বারবার ঘটেছে। রেলওয়ে কোম্পানি নিয়ে 1929 সালের ওয়াল স্ট্রিট ক্র্যাশ, তারপর ধরুন এই তো সেদিন .com বাবল, 2008 সালের হাউজিং ক্রাইসিস, একই প্যাটার্ন। সবাই মিলে একদিকে ছোটা। এর কারণটা কি? শুধু লোভ? লোভ তো একটা বড় কারণ বটেই, তবে তার সাথে আর একটা জিনিস কাজ করে, যেটাকে বলে ফোমো, FOMO, ফিয়ার অফ মিসিং আউট, পিছিয়ে পড়ার ভয়। ঠিক তাই। যখন লোকে দেখে, আরে সবাই তো পয়সা বানাচ্ছে, আমিও যদি না লাগাই তাহলে তো সুযোগটা মিস হয়ে যাবে, ব্যাস এই দেখাদেখি বা হার্ড বিহেভিয়ার যখন শুরু হয়, তখন আর কেউ কোম্পানির ভ্যালু, ঝুঁকি এসব নিয়ে মাথা ঘামায় না। সবাই কিনছে তাই দাম বাড়ছে, দাম বাড়ছে দেখে আরও লোক কিনছে। একদম। এইভাবেই বাবলটা তৈরি হয়, ফুলে ফেপে ওঠে। আর তারপর একদিন সেটা ফেটে যায়। যখন কোনো কারণে মোহ ভাঙে বা সত্যিটা সামনে আসে, তখন সবাই একযোগে বেচতে শুরু করে, আর দামটা হুড়মুড়িয়ে পড়ে যায়। তাহলে শিক্ষাটা হলো, বাজার সবসময় যুক্তির পথে চলে না, আবেগ
বিশেষ করে লোভ আর ভয় আর এই যে দেখাদেখি এগুলো বিরাট ফ্যাক্টর। রাইট। একজন স্মার্ট ইনভেস্টর তাই ভিড়ের উল্টো দিকে যাওয়ার সাহস রাখেন আর আবেগের বশে হুট করে সিদ্ধান্ত নেন না। কিন্তু এই ভুলগুলো কি শুধু আমরা সাধারণ মানুষরাই করি? ম্যালকেল তো বলছেন বড় বড় প্রফেশনালরাও একই ভুল করেন, যেমন 60-এর দশকের নিফটি 50 স্টক। ও হ্যাঁ, নিফটি 50। তখন IBM, কোকা-কোলা, জেরক্স এইরকম কিছু ব্লু চিপ কোম্পানিকে ধরা হতো একেবারে সেফ বেট, এগুলোতে টাকা রাখলে লস হতেই পারে না, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল। হ্যাঁ, আর তার ফলে কি হলো, এদের শেয়ারের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যে প্রাইস টু আর্নিংস বা পি রেশিও 50-60 ছাড়িয়ে গেল, যেখানে হয়তো বাজারের অ্যাভারেজ তখন ছিল 15-20। তার কোম্পানির 1 টাকা আয়ের জন্য লোকে 50-60 টাকা দিতে রাজি ছিল। ভাবুন একবার, ভবিষ্যতের আয় নিয়ে কি পরিমাণ অতি আশাবাদী ছিল মানুষ। তারপর কি হলো সেই স্টকগুলোর? তারপর দেখা গেল কোম্পানিগুলো ভালো হলেও তাদের আয় তো আর রকেট স্পিডে বাড়েনি, ফলে দাম পড়ল আর বিনিয়োগকারীদের বড় লস হলো। একই জিনিস তো 2000 সালের ডটকম বাবলের সময়ও হলো, তাই না? নামের শেষে ডটকম থাকলেই হলো। ঠিক, কোম্পানির লাভ হচ্ছে কিনা, বিজনেস মডেলটা আদৌ কাজের কিনা সেসব কেউ দেখছে না, শুধু ইন্টারনেট মানেই ভবিষ্যৎ এই একটা ধারণার উপর ভর করে দাম আকাশ ছুঁল। এই যে বললেন ইররেশনাল এক্সুবেরেন্স বা অযৌক্তিক উচ্ছ্বাস, হ্যাঁ, ম্যালকিয়েল এই টার্মটা ব্যবহার করেছেন, আর এই উচ্ছ্বাসের শেষটা হয়েছিল ভয়ঙ্কর ক্র্যাশে। আবার দেখুন 2008 সালের হাউজিং ক্রাইসিস, সেটাও তো তৈরি হয়েছিল খুব সহজে লোন পাওয়া যাচ্ছিল বলে, আর সাবপ্রাইম মর্টগেজের ওপর ভর করে। বাড়ির দাম এমন জায়গায় চলে গিয়েছিল যা একেবারেই অবাস্তব। তার ইতিহাস বারবার একই শিক্ষা দেয়। একদম। অতিরিক্ত আশা বা অতিরিক্ত ভয় দুটোই বিপদ ডেকে আনে। বেশি দাম মানেই ভালো ইনভেস্টমেন্ট নয়। এই যে বারবার একই ভুল হয়, এটা এড়ানোর উপায় একটাই, নিজের আবেগ কন্ট্রোলে রাখা, ডাইভার্সিফাই করা আর ধৈর্য ধরা। বোঝা গেল, নিজেদের আবেগ আর ভিড়ের স্রোতে গা ভাসানো এগুলোই বড় বাধা। কিন্তু অনেকেই তো ভাবেন যে ঠিকঠাক মার্কেট অ্যানালাইসিস করতে পারলে এই ঝুঁকিগুলো এড়ানো যায়। ওই যে চার্ট দেখা বা কোম্পানির ব্যালেন্স শিট ঘেটে শেয়ারের ভবিষ্যৎ বোঝার চেষ্টা করা, এগুলো কতটা কাজের? ম্যালকিয়েল কি বলছেন? ম্যালকিয়েল দুটো প্রধান অ্যানালাইসিস নিয়ে কথা বলেছেন। একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, ওই চার্ট দেখা, তাই তো? হ্যাঁ, শেয়ারের অতীতের দাম, কত ভলিউমে ট্রেড হয়েছি, এই ডেটাগুলো দেখে ভবিষ্যতের দাম প্রেডিক্ট করার চেষ্টা। এর পেছনের আইডিয়াটা হলো ইতিহাস রিপিট করে আর প্রাইসের মধ্যে কিছু প্যাটার্ন থাকে। শুনতে তো বেশ সায়েন্টিফিক লাগে, কিন্তু ম্যালকিয়েলের কার্যকারিতা নিয়ে খুবই সন্দিহান। তার ওই বিখ্যাত র্যান্ডম ওয়াক থিওরি অনুযায়ী শেয়ার বাজারের মুভমেন্ট অনেকটা মাতালের হাঁটার মতো, এলোমেলো, আনপ্রেডিক্টেবল। র্যান্ডম ওয়াক? হ্যাঁ, অতীতের প্যাটার্ন দেখে ভবিষ্যতের গ্যারান্টি পাওয়া যায় না, কারণ বাজারে যে কোনো নতুন ইনফরমেশন আসা মাত্রই সেটা প্রাইসে রিফ্লেক্টেড হয়ে যায়। তাই চার্ট দেখে আগে থেকে কিছু বুঝে এক্সট্রা লাভ করা অলমোস্ট ইম্পসিবল। উল্টে অনেক সময় ভুল সিগন্যাল পাওয়া যায়, গাড়ির রিয়ার ভিউ মিরর দেখে সামনে চালানোর মতো আর কি। ঠিক বলেছেন। তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস বাদ, এবার আসি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে, কোম্পানির আর্থিক স্বাস্থ্য, লাভ লোকসান, ম্যানেজমেন্ট এসব দেখে বিনিয়োগ করা। এটা তো বেশ যুক্তিসঙ্গত সময়। হ্যাঁ, এটা অনেক লজিক্যাল মনে হয়। অবশ্যই, এটা অনেক বেশি লজিক্যাল, কিন্তু ম্যালকিয়েল বলছেন এটারও কিছু বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, ভবিষ্যতের আয় বা বাজারের অবস্থা 100% নির্ভুলভাবে প্রেডিক্ট করা কি সম্ভব? কত কিছু ঘটতে পারে, নতুন টেকনোলজি, রিসেশন, পলিটিক্যাল চেঞ্জ। তা ঠিক। দ্বিতীয়ত, ভাবুন হাজার হাজার প্রফেশনাল অ্যানালিস্ট দিন-রাত একই ডেটা নিয়ে কাজ করছেন। তাদের সবার নজর এড়িয়ে এমন কোনো স্পেশাল ইনফরমেশন খুঁজে বার করা যেটা দিয়ে আপনি রেগুলারলি মার্কেটকে হারাতে পারবেন, সেটা নেহাতি কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু ওয়ারেন বাফেটের মতো লোকরা তো আছেন, তারা কিভাবে সফল হন? দেখুন, ওয়ারেন বাফেট বা পিটার লিঞ্চের মতো মানুষরা হলেন এক্সেপশন, তারা রুল নন। ডেটা দেখলে বোঝা যায় বেশিরভাগ প্রফেশনাল ফান্ড ম্যানেজারও কিন্তু লং টার্মে মার্কেট অ্যাভারেজকে বিট করতে পারেন না। তাই নাকি? হ্যাঁ, তাই ম্যালকিয়েলের বক্তব্য হলো এই অ্যানালিসিসের পেছনে প্রচুর সময় আর টাকা খরচ করে মার্কেটকে হারানোর চেষ্টা করার চেয়ে অন্য পথে হাঁটাটা সাধারণ বিনিয়োগকারীর জন্য অনেক বেশি এফেক্টিভ। তার মার্কেট অ্যানালিসিস করে নিশ্চিত লাভের ধারণাটাই আসলে ঠিক নয়। ম্যালকিয়েল কি এটাই বলতে চাইছেন যে মার্কেটকে হারানো প্রায় অসম্ভব? প্রায় অসম্ভব?
এবং বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর জন্য এটা করার দরকারও নেই। এখানেই আসে ওই এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস বা ইএমএইচ এর কথা। আচ্ছা। এই থিওরি বলে শেয়ারের দামে বাজারের সব জানা ইনফরমেশন অলরেডি ঢুকে আছে, তাই নতুন করে অ্যানালিসিস করে এক্সট্রা গেইন করা যায় না। যদিও ম্যালকেল এটাও মানেন যে মার্কেট 100% পারফেক্ট বা এফিশিয়েন্ট নয়, কিছু অসঙ্গতি বা অ্যানোমালি দেখা যায়, মানুষের আচরণও মার্কেটকে প্রভাবিত করে। মানে ওই বিহেভিয়ারাল ফিন্যান্সের প্রভাব। হ্যাঁ, কিন্তু মোটের ওপর মার্কেট এতটাই এফিশিয়েন্ট যে একে নিয়মিত হারানোর চেষ্টা করাটা সাধারণ বিনিয়োগকারীর জন্য ঠিক বুদ্ধিমানের কাজ নয়। এটা খুবই খরচ সাপেক্ষ আর সময় সাপেক্ষও বটে। তাহলে তো ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে। একদিকে আমাদের আবেগ ভুল করায়, অন্যদিকে অ্যানালিসিস করেও লাভ নেই। তাহলে উপায়টা কি? ঝুঁকি সামলে একটু ভালো রিটার্ন পাওয়ার কি কোনো পথ নেই? আছে, অবশ্যই আছে। আর এখানেই ম্যালকেল হ্যারি মার্কোভিটসের নোবেলজয়ী তত্ত্ব মডার্ন পোর্টফোলিও থিওরি বা এমপিটি এর কথা বলেছেন। এটা রিস্ক ম্যানেজমেন্টের একটা খুব সায়েন্টিফিক উপায়। মডার্ন পোর্টফোলিও থিওরি, এটা একটু সহজ করে বললে কেমন হয়? এর মূল আইডিয়াটা হলো আপনার ইনভেস্টমেন্টের রিস্ক শুধু একটা শেয়ার বা বন্ডের উপর নির্ভর করে না, বরং আপনার পুরো পোর্টফোলিওতে যে বিভিন্ন অ্যাসেট আছে তাদের মধ্যে সম্পর্কটা কেমন তার উপর অনেকটা নির্ভর করে। মানে ঠিক বুঝলাম না। ধরুন আপনি আপনার টাকাটা শুধু একটা কোম্পানির শেয়ারে না রেখে কয়েকটা আলাদা আলাদা সেক্টরে শেয়ারে রাখলেন, কিছু টাকা বন্ডে রাখলেন, কিছু হয়তো সোনায়, কিছু বিদেশের মার্কেটে। এবার যদি এই অ্যাসেটগুলোর দাম সবসময় একই দিকে না চলে, মানে যখন একটা বাড়ছে তখন হয়তো অন্যটা স্টেবল বা একটু কমছে, এই রকম কম সম্পর্কযুক্ত বা লো কোরিলেটেড অ্যাসেটে যদি বিনিয়োগ ভাগ করে দেন, তাহলে আপনার ওভারঅল রিস্ক অনেক কমে যায়। ও আচ্ছা, এটাই তাহলে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যায়ন। একদম, এটাই ডাইভার্সিফিকেশনের পাওয়ার। ম্যালকেল তো এটা কি অর্থনীতির একমাত্র ফ্রি লাঞ্চ বলেছেন। ফ্রি লাঞ্চ কেন? কারণ ঠিকঠাক ডাইভার্সিফাই করলে আপনি একই পরিমাণ রিটার্নের জন্য রিস্ক কমাতে পারেন, অথবা একই রিস্ক নিয়ে বেশি রিটার্ন আশা করতে পারেন। লক্ষ্যটা হলো রিস্ক আর রিটার্নের মধ্যে একটা বেস্ট ব্যালেন্স খুঁজে বের করা, যেটাকে বলে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। বুঝেছি, মানে শুধু বেশি লাভের পেছনে না ছুটে কতটা ঝুঁকি নিচ্ছি সেদিকেও খেয়াল রাখা। ঠিক, এটাই মূল কথা। বেশ, ডাইভার্সিফিকেশন রিস্ক কমায়, এটা বোঝা গেল। কিন্তু লাভ করতে গেলে তো একটু রিস্ক নিতেই হবে, তাই না? একদম একদম, রিস্ক না নিলে তো কিছুই বাড়ে না। একদম ঠিক বলেছেন। ম্যালকেলও তাই বলছেন, বেশি রিটার্ন চাইলে আপনাকে একটু ক্যালকুলেটেড রিস্ক নিতেই হবে। আপনি যদি শুধু ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, সেখানে রিস্ক প্রায় নেই, কিন্তু যে রিটার্ন পাবেন সেটা হয়তো ইনফ্লেশন বা মূল্যস্ফীতিকেই হারাতে পারবে না। মানে আপনার টাকার আসল দাম কমে যাবে। অন্যদিকে স্টক মার্কেটের মতো জায়গায় রিস্ক বেশি, কিন্তু হিস্টোরিক্যালি এর অ্যাভারেজ রিটার্নও অনেক বেশি। এই যে বাড়তি রিটার্ন, এটাই হলো রিস্ক নেওয়ার পুরস্কার বা রিস্ক প্রিমিয়াম। কিন্তু কতটা রিস্ক নেওয়া উচিত সেটা কিভাবে বুঝবো? সেটা ডিপেন্ড করবে আপনার বয়স, আপনার ফাইন্যান্সিয়াল গোল কি, আর আপনি নিজে কতটা ঝুঁকি নিতে স্বচ্ছন্দ তার উপর। তবে একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো সময়। সময় কিভাবে? আপনি যত লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, বাজারের এই যে প্রতিদিনের বা প্রতি মাসের ওঠানামা, সেটার প্রভাব তত কমে আসবে। ধরুন আপনি একদিন বা 1 বছরের জন্য শেয়ারে টাকা রাখলেন, সেটা খুব রিস্কি হতে পারে। কিন্তু যদি 10 বছর, 20 বছর বা তারও বেশি সময়ের জন্য রাখেন, তাহলে সেই রিস্কটা স্ট্যাটিস্টিক্যালি অনেক কমে যায়। সময় নিজেই রিস্ককে অনেকটা অ্যাবজর্ব করে নেয়। ইন্টারেস্টিং। তার মানে রিস্ক নিতে হবে, কিন্তু বুঝে শুনে আর লম্বা সময়ের কথা ভেবে। কিন্তু আবার সেই প্রথম দিকের প্রশ্নে ফিরি, আমাদের ভেতরের শত্রুটাকে সামলাবো কি করে? ওই যে বললেন অতিরিক্ত আত্মবিশ্বাস, লস করার ভয়, বা সবাই যা করছে আমিও তাই করি, এই টেন্ডেন্সিগুলো। এখানেই বিহেভিয়ারাল ফিন্যান্সের শিক্ষাটা কাজে লাগে। ম্যালকেল জোর দিচ্ছেন 3টে জিনিসের উপর: ডিসিপ্লিন, রুলস আর পেশেন্স, মানে ধৈর্য। ডিসিপ্লিন, রুলস, পেশেন্স। হ্যাঁ, আপনার একটা পরিষ্কার ইনভেস্টমেন্ট প্ল্যান থাকতে হবে, আর বাজারের মুড সুইংয়ে ভয় পেয়ে বা লোভে পড়ে সেই প্ল্যান থেকে সরে গেলে চলবে না, স্ট্রিক্টলি ফলো করতে হবে। যেমন ধরুন, ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়াতে ঘন ঘন ট্রেডিং বন্ধ করতে হবে। এটা মানতে হবে যে আমি মার্কেটকে সবসময় হারাতে পারবো না।
লস অ্যাভার্শন বা লোকসান এড়ানোর প্রবণতা কাটাতে একটা নিয়ম করতে হবে। শেয়ারের দাম একটা নির্দিষ্ট লেভেলের নিচে নেমে গেলে আমি ওটা বিক্রি করে দেব, লস হলেও মায়া করে ধরে রাখব না। হার্ড বিহেভিয়ার বা ভিড়ের সঙ্গে চলার মানসিকতা থেকে বাঁচতে হলে যখন বাজারে চরম উত্তেজনা, সবাই কিনছে বা সবাই বেচছে, তখন একটু থমকে দাঁড়িয়ে উল্টোটা ভাবার সাহস রাখতে হবে। তার মানে নিজের ইমোশনের বিরুদ্ধেই লড়তে হবে। এক কথায়, হ্যাঁ, বিনিয়োগের দুনিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু বাইরের মার্কেট নয়, বরং আমাদের নিজেদের ভেতরের মনস্তত্ত্ব। একটা ভালো প্ল্যান আর সেটাকে ডিসিপ্লিনভাবে ফলো করার ক্ষমতা, এটাই ওই মেন্টাল ট্র্যাপগুলো এড়ানোর সবচেয়ে ভালো উপায়। তাহলে এত সব আলোচনার পর একদম শেষে এসে একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য ম্যালকিয়েলের ফাইনাল অ্যাডভাইসটা কি? ধরুন কেউ আজকেই ঠিক করলো যে সে একটা ভালো ফাইন্যান্সিয়াল লাইফ শুরু করবে, তার জন্য ইনভেস্টমেন্ট ফিটনেস ম্যানুয়ালটা কি হবে? ম্যালকিয়েলের গাইডলাইনগুলো খুবই প্র্যাকটিক্যাল আর ফলো করাটাও কঠিন নয়। মূল কয়েকটা পয়েন্ট হলো, 1 নম্বর, ডাইভার্সিফাই করুন, মানে বিনিয়োগ ছড়িয়ে দিন। শুধু দেশের শেয়ার বাজার নয়, বিদেশের স্টক, নানা ধরনের বন্ড, রিয়েল এস্টেট, ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিটস, হয়তো কিছুটা কমোডিটি, এইভাবে নানা অ্যাসেট ক্লাসে টাকা ভাগ করে রাখুন। সব ডিম এক ঝুড়িতে নয়। আচ্ছা। 2 নম্বর, খরচ কমান, কিপ কস্টস লো। এটা ভীষণ জরুরি। ওই অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের পেছনে ছুটে বেশি ফি দেওয়ার দরকার নেই। তার চেয়ে লো কস্ট ইন্ডেক্স ফান্ড, যেগুলো মার্কেট ইন্ডেক্সকে ফলো করে, সেগুলোতে ইনভেস্ট করুন। আর ঘন ঘন কেনা বেচা করলে ব্রোকারেজ, ট্যাক্স এসব অনেক বেরিয়ে যায়, সেটাও কমাতে হবে। মনে রাখবেন, খরচ বাঁচানো মানেই কিন্তু আপনার রিটার্ন বাড়া। ঠিক। 3 নম্বর, ডিসিপ্লিন বজায় রাখুন। মেইনটেইন ডিসিপ্লিন। একটা লং টার্ম প্ল্যান বানান আর সেটাতে স্টিক করে থাকুন। বাজারের ওঠা নামায় প্যানিক করে বা লোভে পড়ে প্ল্যান বদলাবেন না। নিয়মিত টাকা ইনভেস্ট করে যান, প্রত্যেক মাসে বা কোয়ার্টারে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। এটাকে বলে ডলার কস্ট অ্যাভারেজিং। এতে মার্কেট টাইমিংয়ের ঝুঁকি থাকে না। আর বছরে একবার পোর্টফোলিওটা রিভিউ করে দেখুন অ্যাসেট অ্যালোকেশনটা ঠিক আছে কিনা, মানে রিব্যালেন্স করুন। আর 4 নম্বর, সময়কে কাজে লাগান। ইউজ টাইম টু ইউর অ্যাডভান্টেজ। যত তাড়াতাড়ি শুরু করবেন, কম্পাউন্ডিংয়ের ম্যাজিক তত ভালো কাজ করবে। কম বয়স থেকে অল্প অল্প করে জমালেও লং টার্মে সেটা অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। আর বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে পোর্টফোলিওর রিস্ক কমান, মানে স্টক থেকে বন্ডের দিকে ইনভেস্টমেন্ট সরিয়ে আনুন। এটাকে বলে লাইফ সাইকেল ইনভেস্টিং। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, মার্কেটকে হারানোর চেষ্টা না করে বরং মার্কেটের নিয়ম মেনে, খরচ বাঁচিয়ে, ডাইভার্সিফাই করে, ডিসিপ্লিন আর ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্য বিনিয়োগ চালিয়ে যেতে হবে। এটা স্প্রিন্ট নয়, ম্যারাথন। ঠিক ধরেছেন। এই র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট থেকে এটাই হলো সবচেয়ে বড়, সবচেয়ে কাজের শিক্ষা। এই রাস্তাটা হয়তো খুব এক্সাইটিং নয়, কিন্তু সাধারণ বিনিয়োগকারীর জন্য ওয়েলথ ক্রিয়েট করার এটাই সবচেয়ে নির্ভরযোগ্য আর প্রুভেন উপায়। আর এভাবে চললে অনেক সময় বড় বড় প্রফেশনালদের চেয়েও ভালো রেজাল্ট করা সম্ভব। সত্যি খুবই পরিষ্কার, খুব বাস্তবসম্মত একটা গাইডলাইন। আজকের আলোচনা থেকে অনেকগুলো জরুরি দিক উঠে এলো। শেষ করার আগে একটা অন্যরকম ভাবনা আসছে মাথায়। ম্যালকিয়েল তো বাজারের এই গতিপথকে র্যান্ডম ওয়াক বা অনেকটা এলোমেলো হাঁটার সাথে তুলনা করেছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা কি আমাদের নিজেদের জীবনটাকেও কিছুটা সেরকম ভাবতে পারি না? আমাদের জীবনেও তো কত আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে, কত ওঠানামা আসে, তাই না? তা তো বটেই। তাহলে জীবনের এই অনিশ্চয়তা আর বাজারের অনিশ্চয়তা, এই দুটোকেই ম্যানেজ করার জন্য একটা ডিসিপ্লিনড লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যান, এটাই কি আমাদের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে না? এই প্রশ্নটা না হয় থাকলো আমাদের শ্রোতাদের জন্য আর একটু ভাবার খোরাক হিসাবে।